চলতি বছরের প্রথম ৫ মাসে খুলনায় প্রকাশ্যে গুলি, হত্যা ও জখমের মতো প্রায় অর্ধশত ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে যারা জড়িত সেসব সন্ত্রাসী গোষ্ঠী রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজেদের শেয়ার করেছে। দর্শক, প্রথম আলোর নির্বাচিত খবরে আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি মেহেদী হাসান। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। এই যে আপনার প্রতিবেদনটি আলোচিত যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সন্ত্রাসী ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এগুলো আসলে কেন ঘটছে, কারা ঘটাচ্ছে এ ধরনের ঘটনা? অপরাধ জগতের ক্ষেত্রে কিছু বিষয়ে প্রথমেই বলে নিই। সেটা হচ্ছে যে যখনই কোনো এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, আমরা সাধারণত দেখি যে সেখানে সন্ত্রাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক থাকে, এক ধরনের ভয় থাকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলতে পারে। কিন্তু খুলনার ক্ষেত্রে আমরা যেটি দেখেছি, খুলনা একটা ভয়হীন, একটা ডরহীন একটা পরিবেশ, এটা সন্ত্রাসীদের জন্য। সন্ত্রাসীরা সেখানে এতটাই বেপরোয়া হয়েছে, যেমন আমরা সম্প্রতি যে ঘটনাগুলো দেখেছি, যে আমাদের মূল অনুসন্ধানের যে জায়গাটি, সেখানে হলো যে সন্ত্রাসীরা তারা প্রকাশ্যে গুলি করছে, গুলি করে মানুষ মারছে, আবার সেই সন্ত্রাসী গোষ্ঠীগুলো গিয়ে তারা ফেসবুকে আবার রীতিমতো প্রচারণা করছে, এবং তাদের যাদের প্রচারণা করা হচ্ছে সেই চেহারাগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কারা এই প্রচারণাগুলোতে আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত, সম্পৃক্ত, তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরছে না বা ধরতে পারছে না। এই ধরনের একটি পরিবেশ যখন তৈরি হয়েছে, আমরা এই চলতি বছরের শুরুতেই আমরা বলেছি যে অর্ধশত ঘটনার ক্ষেত্রে, আর আমরা যদি গত ৫ বছরের হিসাব করি, সেখানে দেখা গেছে যে অর্ধেকের বেশি খুনের ঘটনা কিন্তু বেড়েছে। এবং খুলনার অবস্থাটি এখন এমন হয়েছে যে কারোর সঙ্গে কারো মিনিমাম বৈরিতা বিরোধ থাকলেও সেখানে তাকে গুলি করে হত্যা করা হচ্ছে। যেই ঘটনাটি দিয়ে আমরা শুরু করেছিলাম যে শহরের প্রাণকেন্দ্র বলা হয় ডাকবাংলা মোড়কে, সেই ডাকবাংলা মোড়েই সেখানে প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে একজনকে ধাওয়া করা হলো। তিনি একটি জুতোর দোকানের মধ্যে ঢুকে গেলেন, সেই দোকানের মধ্যে ঢুকে তখন সেখানে তাকে আবার গুলি করা হলো, গুলি করে তাকে হত্যা করা হলো। এবং এই ধরনের ঘটনা কিন্তু প্রায় প্রতিনিয়তই ঘটছে। আমরা যখন আজকে এখানে আছি, সেখানে আজকে সকালেও কিন্তু একটি সন্ত্রাসী গোষ্ঠীগুলো গিয়ে সেখানে একটা চাঁদাবাজি ঘটনা সেখানে ঘটিয়েছে। এভাবে প্রতিনিয়তই খুলনার যে পরিবেশটাকে, স্বাভাবিক পরিবেশটাকে, সেটিকে একেবারেই অস্থিতিশীল করে তোলা হয়েছে। এবং আমরা এখানে অনুসন্ধানে আমরা ৯টি সন্ত্রাসী গ্রুপের কথা পেয়েছি। বিভিন্ন ঘটনায় এই ঘুরে ফিরে এই নামগুলোই আসছে। এর বাইরে ছোট ছোট কিছু গ্রুপ আছে। তো এই গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে একটা বড় গ্রুপ হচ্ছে যে যার কথা আমরা বলেছি যে বি কোম্পানি। বি কোম্পানিটি, এটি মূলত যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন রনি চৌধুরী। তার নাম দিয়েছেন তিনি গ্রেনেড বাবু। গ্রেনেড বাবু নামটি হয়েছে এ কারণে, কারণ তিনি ২০০৪ সালের দিকে খুলনার যে তৎকালীন মেয়র ছিলেন তার গাড়িতে তিনি গ্রেনেড নিক্ষেপ করেছিলেন, এবং সেটি তখন বিস্ফোরিত হয়নি। পরবর্তীতে সে কারণে সে বাবু থেকে তার নামটি গ্রেনেড বাবু হয়েছে। এবং গ্রেনেড বাবু ডি কোম্পানি কেন দিলেন? ডি কোম্পানি, বি কোম্পানি তার যে সন্ত্রাসী গোষ্ঠীর নাম, সেটি দিয়েছেন মূলত মুম্বাইয়ের যে আন্ডারওয়ার্ল্ড যে ডন দাউদ ইব্রাহিম, তার কিন্তু সন্ত্রাসী গ্রুপটির নাম ছিল ডি কোম্পানি। সেটির অনুকরণে তিনি সেখানে বি কোম্পানি দিয়েছেন। এবং এই বি কোম্পানির ব্যানারে তিনি সেখানে বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করছেন, বিভিন্ন পোস্টার টানিয়ে তার লোকজনকে জড়ো করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এবং এর কাঠামোটা এমনভাবে তৈরি করা হয়েছে, যেমন আমি খুলনাতে অনেকে আমাকে বলছেন যে এই সংখ্যা হয়তো সহস্রাধিক হতে পারে বি কোম্পানির সদস্যদের সংখ্যা। তারা কয়েকটিভাবে কাজ করে থাকেন। একটি হলো যে এই সন্ত্রাসী গ্রুপগুলো যারা, তারা বিভিন্ন মাদক যে বিক্রি, মাদকের নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের জায়গাটি তারা করে থাকেন। শহরের অন্যান্য যে সমস্ত ঠিকাদারি কাজ, সেখান থেকে তারা চাঁদাবাজির কাজ করে থাকেন। কখনো কখনো এরকম নানা জায়গা থেকে নানানভাবে কিন্তু তাদের একটা বড় একটা অর্থের উৎস তৈরি হয়েছে, এবং তাদের হাতে প্রচুর নগদ অর্থ, কাঁচা টাকার তারা মালিক হয়ে গেছে। এবং এভাবে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সেখানে খুলনাতে একটি শক্ত ভিত গড়ে তুলেছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের একটি নির্লিপ্ত ভূমিকা বেশিরভাগ ক্ষেত্রেই আছে। এবং কিছু কিছু অভিযানের কথা বলা হয়, কিন্তু দেখা গেছে যে যে খুনের ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে সেখানে যারা ধরা পড়ছে তারা একেবারেই চুনোপুটি বলতে যাদেরকে বোঝায়, তারা একেবারেই যারা হয়তো তিনি সেখানে গাড়ি ভ্যানে নিয়ে গেছেন, হয়তো মোটরসাইকেলটি চালিয়েছেন, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা গ্রেপ্তারের সংখ্যা বেশি দেখেছি। কিন্তু মূল যারাই ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়েছে, তাদেরকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে যেটি হচ্ছে, একটি খুন থেকে আরেকটি খুনের কিন্তু একটা প্রেক্ষাপট সেখানে তৈরি হচ্ছে। আপনার প্রতিবেদনে তো অনেকগুলো বিষয় রয়েছে। তো গত ৫ মাসের বাইরে যদি বলি, মানে এর আগের সময়টাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখনকার পরিস্থিতির মধ্যে অবনতি, পার্থক্যটা আসলে কি পেয়েছেন আপনি? দেখুন, পার্থক্যটা যদি আমরা পরিসংখ্যানের কথাই বলি, আপনি দেখেন ২০২১ সালে খুলনা শহরে সারা ১২ মাসে খুন হয়েছে ১৫টি।
সেটি 2024 সালে এসে দেখা গেল 29টি হয়েছে, 2025 সালে 34টি হয়েছে। আর এখন যে এই আমরা 5 মাসে দেখেছি সেটি এই চলতি বছর 5 মাসে 11টি। তার মানে এই সংখ্যাটি আরও বেড়েছে। এবং জেলার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। জেলার ক্ষেত্রে 2021 সালে আমরা 30টি দেখেছি, 2022 সালে ছিল 22টি, এখন সেটি 2025 সালে গিয়ে আমরা সেটি দেখলাম যে 49টি হয়ে গেছে। এর মানে হচ্ছে যে এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে খুলনার যে ধীরে ধীরে যে সেখানে মানুষের জন্য কত অনিরাপদ পরিবেশ হয়ে উঠছে এবং মানুষের জন্য একটি মানুষ যাই করে সেটার মধ্যে এক ধরনের ভয় আছে। এবং সবচেয়ে বড় ভয়ের জায়গাটি হলো যে মানুষ এখন কথা বলতে ভয় পায়। আমরা সেখানে অনেকগুলো ভুক্তভোগী পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা নাম প্রকাশ করতে চাননি। ভয়ের জায়গাটি হলো যে তারা যদি এখন আবার নতুন করে কথা বলেন, একদিকে তাদের স্বজন হারিয়েছেন, আবার যদি কথা বলেন সেক্ষেত্রে পরিবারের অন্য যারা সদস্য আছেন তাদেরকেও হারানোর একটি সম্ভাবনা সেখানে, আশঙ্কা সেখানে তৈরি হয়েছে, আতঙ্ক আছে। এবং এই আতঙ্কের কারণে কিন্তু তারা কেউই কথা বলতে চান না। এবং এমন একটি ঘটনা দেখেছি যে একটি হত্যাকাণ্ডের ঘটনায় যেই হত্যাকাণ্ডে যিনি প্রধান আসামি তাকে সেই মামলা থেকে বাদ দিতে বাদী আদালতে আবেদন করেছে। মানে ভয়ের পরিবেশটা তাহলে কোথায় গেছে? এবং পরিবেশটা এমন একটি জায়গায় পৌঁছেছে যে এবং সেখানে সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয় না, কেউ আদালতে যায় না, কেউ কথা বলে না, আর সেখানে কথা বলে তার একটা বিপদ হতে পারে। এবং আদালত পাড়ায় নিরাপদ জায়গা কোথায়? নিরাপদ জায়গা হচ্ছে থানা, আদালত, এই জায়গাগুলোতে মানুষের নিরাপত্তা দিবে, মানুষের সঠিক বিচারটি করবে। আদালত পাড়ায় জোড়া খুনের ঘটনা ঘটেছে। মানে যখন একজন ব্যক্তি তিনি আদালত থেকে দুজন ব্যক্তি আদালত থেকে বের হলেন, তাদেরকে আদালত পাড়ায় গুলি করে মেরে ফেলা হয়েছে। এটা কবে? এটি এই বছরের এই ঘটনা। তো এমন একটি অবস্থা তৈরি করা হলো যে সেখানে মানুষের মধ্যে এমন একটি আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যে মানুষ যে বিচার দিতে যাবে সেই পরিবেশটিও নেই। ফলে যেটি হয়েছে, মামলাও সেই অর্থে হচ্ছে না। অনেক ঘটনায় অনেক ভুক্তভোগী নীরবে নিভৃতে তারা চাঁদা দিচ্ছে, চাঁদা চাওয়ার পর চাঁদার টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু সেই টাকার জন্য তারা যায়নি, পদক্ষেপ নিতে যাবে সেটি তারা নেয় না। এবং কিছু কিছু ক্ষেত্রে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর এক ধরনের নিষ্ক্রিয়তা সেখানে রয়েছে এবং সেই নিষ্ক্রিয়তাটি থাকার কারণে কিন্তু মানুষের মধ্যে একজন আস্থাহীনতার একটা পরিবেশ তৈরি হয়েছে। ফলে মানুষ কিন্তু এখন বিচার চাওয়ার যে আশা সেটিও কিন্তু মানুষ ছেড়ে দিয়েছে। আপনি কাজ করতে গিয়ে তো নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, তাদের বক্তব্য কি আসলে? তারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না এই পরিস্থিতি? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তো একটি বিষয় হলো যে মনে হয়েছে যে একটু তাদের মধ্যে এক ধরনের ঢিলেঢালা ভাব আছে, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হলো যে ঘটনার পেছনে লেগে থাকা, যে কোনো যখন অপরাধ সংঘটিত হয় সেটি তদন্তের জন্য যে লেগে থাকার যে মানসিকতা সেটি তার মধ্যে নেই। আবার আরেকটি ঘটনাও আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ক্ষেত্রে দেখা গেছে যে কোনো না কোনোভাবে তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে কোনো না কোনোভাবে তারা এক ধরনের একটা যোগাযোগ, কিছু সদস্য তারা একটা যোগাযোগ রেখে চলছেন। সেটি চলছেন কিছু ক্ষেত্রে নগদ অর্থের কারণে, যেহেতু সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে নগদ অনেক টাকা আছে, যেহেতু তারা মাদকের নিয়ন্ত্রণ করে এবং এখানে কোটি কোটি টাকার মাদক বাণিজ্য খুলনায় হয়, ফলে সেই মাদকের টাকার একটি ভাগ হয়তো তাদের কাছে যায়। ফলে যেটি হয়েছে যে এমনও হয়েছে যে কোনো কোনো অভিযানের ক্ষেত্রে তারা আগেই খবর পেয়ে যাচ্ছে সন্ত্রাসী গ্রুপগুলো, এবং আগেই তারা খবর পেয়ে যাওয়ার কারণে সেক্ষেত্রে তাদেরকে ধরা পড়ছে না। এবং এই ধরনের কিন্তু ঘটনা আমরা দেখেছি। ফলে যেটি হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আসলে কার্যকর কোনো ভূমিকা কিন্তু তারা সেই অর্থে তারা রাখতে পারছে না। রাখতে না পারার ফলে যেটি হয়েছে যে খুনের ঘটনা কিন্তু শুধু আমরা তো খুনের ঘটনা বললাম, এর বাইরে প্রচুর জখমের ঘটনা আছে। কাউকে গিয়ে হয়তো এখন কোপানো হচ্ছে, কোপানোর পর তাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে তুমি এরপর যদি সতর্ক না হয়ে যাও তোমাকে সামনের বার কিন্তু আমরা দেখে নিব। ঠিক 2 মাস পরে গিয়ে তাকে খুন করা হচ্ছে। এবং এমন বেশ কয়েকটি ঘটনাই আছে যে যিনি আগের আক্রান্ত হয়েছিলেন, আক্রান্ত হওয়ার পরে তিনি সেখানে গিয়ে আবার হচ্ছে যে 2 মাস 3 মাস পরে তাকে খুন করা হয়েছে। এবং খুলনার অপরাধ জগতের আরেকটি জায়গা হলো যে এই সন্ত্রাসী গ্রুপগুলো যারা আছে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জায়গাটি। এবং আপনি দেখবেন আমার রিপোর্টে আমরা বলেছি যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো যখন কিছু খুনের ঘটনায় কিন্তু তাদের অভ্যন্তরে নিয়ন্ত্রণ নিয়েও দ্বন্দ্ব থেকেও খুনের ঘটনা আছে। যেমন এখন বর্তমানে দুটি যে বড় গ্রুপ, একটি হচ্ছে যে গ্রেনেড বাবু এবং আরেকটি হচ্ছে শেখ পলাশ, এবং তাদের কিন্তু এক ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে। এবং যেই সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমের যে ক্যাম্পেইনগুলো হচ্ছে যেখানে তারা প্রচার প্রচারণা করে নিজেদের পক্ষে, সেখানে কিন্তু এক গ্রুপ আর গ্রুপের বিরুদ্ধেও এবং নানা ধরনের প্রচারণা করে থাকে। এবং ফলে এই সবগুলো ব্যাপারেই একেবারেই প্রকাশ্যে হয় এবং তারা কিন্তু সেখানে বলে যে
তারা এই প্রচার প্রচারণাগুলো করে এবং তারা বলে আমরা দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। একটা শব্দ তারা একটা বাক্য তারা বলে যে দোয়া মে ইয়াদ রাখনা, এবং এটাই হচ্ছে যে, এবং তারা বিভিন্ন তাদের যে প্রচারণাগুলোর সাথে বিভিন্ন যে তামিল সিনেমার বিভিন্ন সংলাপ সেগুলো জুড়ে দেয়, কখনো হিন্দি সিনেমার সংলাপ জুড়ে দেয়, এবং কখনো বাংলা সিনেমার এই ধরনের যে সংলাপগুলো সেগুলো তারা জুড়ে দেয়, এবং এটি একেবারেই প্রকাশ্যে হচ্ছে। এবং আমরা এরকম 12 থেকে 13টি পেজের সন্ধান আমরা পেয়েছি, যেখানে আমরা দেখেছি যে এই পেজগুলো থেকে কিন্তু তারা তাদের পক্ষে প্রচার প্রচারণাগুলো করছে। তবে এই পেজের সংখ্যা আরও অনেক বেশি, এবং এই যতগুলো ঘটনা ঘটছে এই ঘটনাগুলো কিন্তু ধারাবাহিকভাবেই ঘটে চলেছে। এবং একটি বিষয় হলো যে, যেহেতু প্রতিকার নেই, ফলে কিন্তু নতুন করে বিশেষ করে যারা একটু ভবঘুরে শ্রেণীর মানুষ, যারা দেখা গেছে যে বেকার তরুণ, তাদেরকে কিন্তু এই সন্ত্রাসী গ্রুপগুলো কাছে টানছে। এবং এরা শুধু এমন নয় যে খুলনার মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা বলেছি যে ঢাকাতে একটি ঘটনা আমরা দেখেছি যে শহীদ মিনারে একজনকে এসে হত্যা করা হয়েছে, রাকিব নামে একজনকে। সেই হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা যখন খুলনায় গেলাম এবং সেখানে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সূত্রগুলো বলেছে যে এই খুনের ঘটনাগুলোর সঙ্গে তারা এখন আর শুধু খুলনাতে সীমাবদ্ধ নেই, খুলনার বাইরে গিয়ে তারা ভাড়ায় গিয়ে তারা খুন করে আসে। যেমন যে ঘটনাটি শহীদ মিনারে ঘটেছে, তখন যিনি এখানকার পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার ছিলেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে এই খুনের ঘটনাগুলো যারাই জড়িত তারা সবাই খুলনার যে বি কোম্পানি যে সন্ত্রাসী গোষ্ঠী আছে, সন্ত্রাসী গ্রুপটি, তাদের সদস্য, এবং তারা খুলনা থেকে এসে খুন করে তারপর আবার তারা চলে গেছে। এবং শুধু যে তাদের অবস্থানটি খুলনাতেই, খুলনা থেকে ঢাকা এসে চলে যায় তা না, ঢাকার সাভার, কেরানীগঞ্জ এরকম জায়গাতেও কিন্তু তাদের এক ধরনের আধিপত্য তৈরি হয়েছে। তাদের হাতে ব্যাপক পরিমাণে অস্ত্র চলে এসেছে, এবং অস্ত্র আসার কারণে যেটি হয়েছে যে এই অস্ত্রের ব্যবহারের মাধ্যমে কিন্তু শুধু মানে তারা যে খুলনাতেই আতঙ্কের পরিবেশ তৈরি করছে তা নয়, খুলনার বাইরে বিভিন্ন এলাকাতে গিয়েও তারা সেটি করছে। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি, তারা কি বলছে? দেখুন, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা একটু মিশ্র ভূমিকা দেখেছি। একটি হলো যে রাজনৈতিক দলগুলোর কিছু নেতা যারা আছেন, তাদের সঙ্গে এদের এক ধরনের পৃষ্ঠপোষকতার অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। আবার তাদের বিরুদ্ধে সরাসরি প্রকাশ্য সভা সমাবেশে কথা বলেছেন এমন ব্যক্তিও আমরা পেয়েছি। ফলে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যেই এক ধরনের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার সেই ব্যাপারটি কিন্তু আছে। এবং বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের কথা আমরা বলেছি। মহানগর স্বেচ্ছাসেবক দলে আমাদেরকে স্থানীয় সূত্রগুলো বলেছে যে প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাসী গ্রুপগুলো তাদের সদস্যদেরকে সেখানে কমিটিতে রাখার এক ধরনের চেষ্টা তারা করেছে, এবং কিছু কিছু জায়গায় তারা পেরেছেও। উদ্বেগজনক সেটি একটি বিষয়। আবার দেখা গেছে যে যেহেতু সন্ত্রাসী গ্রুপগুলোর হাতে অনেক টাকা আছে এবং বিভিন্ন সময় প্রতিপক্ষকে শায়েস্তা করার ক্ষেত্রে তাদেরকে কাজে লাগে, ফলে যারা রাজনৈতিক নেতা আছেন তারাও কিন্তু তাদেরকে হাতে রেখে চলার যে একটি চেষ্টা সেটি কিন্তু আছে। এবং সবচেয়ে উদ্বেগের জায়গাটি হলো যে সম্মিলিত যে একটি প্রয়াস, যে এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে কিভাবে আসলে শেষ করা যায় বা সন্ত্রাসীদের কীভাবে দমন করা যায়, সেই জায়গাটিতে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, যেই সম্মিলিত একটি উদ্যোগ, সেটি কিন্তু আসলে সেই অর্থে নেই। ফলে পরিবেশটি দিনে দিনে অনেক বেশি খারাপ হয়েছে, এবং খুলনার যে মানুষের মধ্যে আতঙ্ক, সেটি বেড়েই চলেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম খুলনার অপরাধ জগৎ নিয়ে। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।